হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। 10 মিনিট স্কুলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি হিসাব বিজ্ঞানের অধ্যায় 3 দুতরফা দাখিলা পদ্ধতি থেকে কয়েকটি টপিক আলোচনা করব। তাহলে শুরু করা যাক। আজকের আলোচনার বিষয়গুলো হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতিতে রক্ষিত হিসাবের বই এবং হিসাব চক্র। অর্থাৎ দুতরফা দাখিলা পদ্ধতিতে আমরা কি কি হিসাবের বই সংরক্ষণ করি এবং হিসাব চক্র সম্পর্কে আমরা জানব। আমরা জানি প্রত্যেকটি লেনদেনকেই হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয়। এখন হিসাবের বই কয়টি? হিসাবের বই হচ্ছে মূলত দুইটি, জাবেদা আর হচ্ছে খতিয়ান। দেখো আমি আবার রিপিট করছি, লেনদেন থেকে আমরা মূলত কি করব? হিসাবের বই তৈরি করব। আর হিসাবের বই হচ্ছে মূলত দুই ধরনের, একটা হচ্ছে জাবেদা আর একটা হচ্ছে খতিয়ান। জাবেদা হচ্ছে হিসাবের এমন একটি বই যেখানে প্রত্যেকটি হিসাবকে ডেবিট ও ক্রেডিটে বিভক্ত করে টাকার অঙ্কে লিপিবদ্ধ করা হয়। অর্থাৎ লেনদেন থেকে আমরা যেই দুটো হিসাব পাই, আমরা জানি প্রত্যেকটি লেনদেনেরই হচ্ছে দুইটি পক্ষ থাকে। সো এই দুইটি পক্ষ বা দুইটি হিসাব আমরা জাবেদাতে লিপিবদ্ধ করব, কিন্তু জাবেদাতে আমরা ডেবিট পক্ষ এবং ক্রেডিট পক্ষ এইভাবে লিপিবদ্ধ করব। সো এইটাকে আমার হিসাবের প্রাথমিক বই বলা হয়। কেননা আমরা প্রথমেই লেনদেনকে জাবেদায় লিপিবদ্ধ করি আর এরপর হচ্ছে আমরা খতিয়ানে লিপিবদ্ধ করব। সো আমরা জাবেদা সম্পর্কে জানলাম, এখন খতিয়ান কি? খতিয়ানকে হিসাবের স্থায়ী বই বলা হয়। খতিয়ানকে কি বলা হয়? হিসাবের স্থায়ী বই। অর্থাৎ জাবেদা থেকে আমরা কি করব? খতিয়ানে স্থায়ীভাবে লেনদেন সমূহকে লিপিবদ্ধ করব। খতিয়ান হচ্ছে এমন একটি হিসাবের বই যেই বইতে জাবেদা থেকে প্রত্যেকটি হিসাবকে আলাদা আলাদা ভাবে শ্রেণীবদ্ধ করে লিপিবদ্ধ করা হয়। যেমন ধরো আমরা একটি নগদান হিসাবের খতিয়ান তৈরি করছি। ওকে, সো নগদান হিসাবের খতিয়ানে আমরা কি কি লেনদেনগুলো আনবো? আমরা জাবেদা থেকে যতগুলো নগদ হিসাব রয়েছে সবগুলো খতিয়ানে নিয়ে আসবো। জাবেদায় যদি নগদান হিসাব ডেবিট থাকে তখন খতিয়ানে আমরা ডেবিট পাশে লিখবো, আবার জাবেদায় নগদান হিসাব ক্রেডিট পাশে থাকলে আমরা সেই টাকাটা ক্রেডিট পাশে লিপিবদ্ধ করব। ওকে, সো এটাই হচ্ছে মূলত খতিয়ান, যেখানে জাবেদা থেকে হিসাব সমূহ আলাদাভাবে পার্মানেন্টলি লিপিবদ্ধ করা হয়। তো এখানে দেখো কি লেখা আছে, জাবেদা লেনদেন সংঘটিত হওয়ার পর তা চিহ্নিত করে দুতরফা দাখিলা পদ্ধতির নীতি অনুযায়ী ডেবিট ও ক্রেডিট বিশ্লেষণ করে প্রথমে যে বইতে লিপিবদ্ধ করা হয় তাকেই প্রাথমিক হিসাবের বই বা জাবেদা বলে। অর্থাৎ আমরা দুতরফা দাখিলা পদ্ধতিতে কি করি? প্রত্যেকটি লেনদেনকে ডেবিট এবং ক্রেডিটে বিশ্লেষণ করি। সো জাবেদাতেও আমরা সেম কাজ করব এবং হিসাবের প্রাথমিক বই বলা হয় একে, কারণ আমরা প্রথমেই এই বইতে লিপিবদ্ধ করি। জাবেদা আবার 7 ধরনের হতে পারে, ঠিক আছে? প্রথমত হচ্ছে ক্রয় জাবেদা। ক্রয় জাবেদায় ধারে পণ্য ক্রয় সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করা হয়। তাহলে দেখো জাবেদা বিভিন্ন প্রকার হতে পারে, এখানে হচ্ছে 7 ধরনের আমি জাবেদা আলোচনা করেছি। সো প্রথমটি হচ্ছে ক্রয় জাবেদা। ক্রয় জাবেদায় কি করা হয়? আমি প্রতিষ্ঠানে ধারে যে সকল ক্রয় করি সেই সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করা হয়। যেমন ধরো আমি যদি বলি ধারে 10,000 টাকার পণ্য ক্রয়, তো এই যে ধারে 10,000 টাকার আমি পণ্য ক্রয় করলাম, তাহলে আমার কি হলো? একটা পাওনাদার সৃষ্টি হলো, তাই না? এই যে ধারে ক্রয় করার ফলে আমার প্রতিষ্ঠানের দায় সৃষ্টি হলো বা পাওনাদার বৃদ্ধি পেল। সো এই ধারে পণ্য ক্রয় করার লেনদেনটি আমি ক্রয় জাবেদায় লিপিবদ্ধ করব। এর পরে জাবেদাটা হচ্ছে বিক্রয় জাবেদা। বিক্রয় জাবেদা মূলত এমন একটি জাবেদা যেখানে ঠিক উল্টো, এখানে ধারে 10,000 টাকার পণ্য ক্রয় জাবেদায় লিপিবদ্ধ করা হয়েছে, আর বিক্রয় জাবেদায় আমি লিপিবদ্ধ করব যেই পণ্যগুলো ধারে বিক্রয় করা হবে। অর্থাৎ আমার প্রতিষ্ঠান যদি ধারে কোনো পণ্য অন্য কোনো প্রতিষ্ঠানের নিকট বিক্রি করে, সেটা আমরা বিক্রয় জাবেদায় লিপিবদ্ধ করব। তো বিক্রয় জাবেদায় আমরা ধারে যদি পণ্য বিক্রয় করে থাকি তখন সেই সংক্রান্ত যত ধরনের লেনদেন আছে সব লেনদেন আমরা বিক্রয় জাবেদায় লিপিবদ্ধ করব। আচ্ছা, এরপর কি আছে? এরপর হচ্ছে ক্রয় ফেরত জাবেদা। আচ্ছা, সো প্রথমেই দেখো ক্রয় ফেরত জাবেদা বুঝতে হলে তোমাকে আগে ক্রয় জাবেদা বুঝতে হবে। ক্রয় জাবেদা হচ্ছে ধারে পণ্য ক্রয় করা হলে সেই সকল লেনদেনগুলো আমরা কি করব? ক্রয় জাবেদায় লিপিবদ্ধ করব। এখন মনে করো তুমি কোন একটা প্রতিষ্ঠান থেকে ধারে পণ্য ক্রয় করলে 10,000 টাকা, কিন্তু সেই পণ্যগুলো হয়তো কিছু পণ্য ফরমাইশ অনুযায়ী হয়নি অথবা কিছু পণ্য নষ্ট হয়ে গিয়েছে। তো তুমি 10,000 টাকা থেকে মনে করো 2,000 টাকার পণ্য হচ্ছে ফেরত দিয়ে দিলে।
ওকে, সো তুমি যে প্রতিষ্ঠান থেকে ধারে পণ্য ক্রয় করেছিলে 10,000 টাকার, সেখানে তুমি 2,000 টাকার পণ্য কি করলে, ফেরত দিয়ে দিলে, কারণ হয়তো পণ্যগুলো নষ্ট ছিল অথবা তুমি যে পণ্য অর্ডার করেছিলে সেই পণ্য পাওনি, এই জন্য 2,000 টাকার পণ্য তুমি ফেরত দিয়ে দিলে। সো এই লেনদেনটি যে জাবেদায় লিপিবদ্ধ হবে সেটাই হচ্ছে ক্রয় ফেরত জাবেদা। ওকে বন্ধুরা, সো 2,000 টাকার যে লেনদেনটা রয়েছে সেটা আমরা ক্রয় ফেরত জাবেদায় লিপিবদ্ধ করব, আর 10,000 টাকার যে লেনদেনটা ছিল ধারে 10,000 টাকার পণ্য ক্রয়, সেটা আমরা ক্রয় জাবেদায় লিপিবদ্ধ করব। এর পরের কিছু জাবেদা রয়েছে, দেখো বিক্রয় ফেরত জাবেদা। বিক্রয় জাবেদা কি বলতো আগে? বিক্রয় জাবেদায় আমরা কোন লেনদেনগুলো লিপিবদ্ধ করি? যেগুলো আমরা হচ্ছে ধারে বিক্রয় করি সেগুলো আমরা বিক্রয় জাবেদায় লিপিবদ্ধ করি। এখন মনে করো তুমি মিস্টার করিমের কাছে ধারে 10,000 টাকার পণ্য বিক্রি করলে, ঠিক আছে? তো ধারে 10,000 টাকার পণ্য বিক্রয়। এখন এই লেনদেনটা তুমি প্রথমে বিক্রয় জাবেদায় লিপিবদ্ধ করবে। এখন ধরো মিস্টার করিম কোনো কারণে 2,000 টাকার পণ্য হচ্ছে তোমাকে ফেরত দিয়ে দিল। তো তুমি হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান, তুমি মিস্টার করিমকে 10,000 টাকার পণ্য ধারে বিক্রয় করেছো, মানে মিস্টার করিমের কাছে 10,000 টাকার পণ্য ধারে বিক্রয় করেছো। এখন মিস্টার করিম 2,000 টাকার পণ্য হচ্ছে তোমাকে ফেরত দিয়ে দিচ্ছে। তো এই লেনদেনটা তুমি বিক্রেতা হিসেবে কোন জাবেদায় লিপিবদ্ধ করবে? বিক্রয় ফেরত জাবেদায় লিপিবদ্ধ করবে। ওকে, সো বিক্রয় ফেরত জাবেদায় ধারে বিক্রিত পণ্য ফেরত এলে তা লিপিবদ্ধ করা হয়। এরপর হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদা। নগদ প্রাপ্তি জাবেদা বলতে বোঝানো হয়েছে যে তোমার প্রতিষ্ঠানে যদি নগদ আন্তঃপ্রবাহ ঘটে, অর্থাৎ কোনো লেনদেনের ফলে যদি নগদ প্রাপ্তি ঘটে, সেই সংক্রান্ত লেনদেন তুমি নগদ প্রাপ্তি জাবেদায় লিপিবদ্ধ করবে। যেমন ধরো তুমি নগদে পণ্য বিক্রয় করলে, এতক্ষণ দেখো ধারে পণ্য বিক্রয়ের উদাহরণ দিচ্ছিলাম, এখন হচ্ছে তুমি নগদে পণ্য বিক্রয় করলে। সো নগদে পণ্য বিক্রয় করলে কি হবে? তোমার নগদ টাকা আসবে প্রতিষ্ঠানে, সো নগদ অর্থ বৃদ্ধি পাবে, আর অন্যদিকে তোমার বিক্রয় নামক একটা হচ্ছে আয় হবে। তো এখানে নগদ প্রাপ্তি ঘটছে যেহেতু, এই লেনদেনটা তুমি নগদ প্রাপ্তি জাবেদায় লিপিবদ্ধ করবে। এরপরে দেখো নগদ প্রদান জাবেদা। নগদ অর্থ প্রদান সংক্রান্ত লেনদেন নগদ প্রদান জাবেদায় লিপিবদ্ধ করা হয়। যেমন ধরো নগদে পণ্য ক্রয়। তো নগদে পণ্য ক্রয় করার ফলে তোমার প্রতিষ্ঠান থেকে নগদ অর্থ চলে গিয়েছে। এই যে নগদ অর্থ চলে গেল আর এই যে তোমার ব্যয় সংঘটিত হলো, এর ফলে আমার কি হলো? নগদ অর্থ প্রতিষ্ঠান থেকে বহিঃপ্রবাহ ঘটলো। তাই এটা হচ্ছে নগদ প্রদান জাবেদায় আমি লিপিবদ্ধ করব। ক্রয় হচ্ছে এক ধরনের খরচ, আর নগদান হিসাবকে আমি ক্রেডিট করব, তার কারণ হচ্ছে নগদ অর্থ চলে গিয়েছে। তো যেহেতু আমি নগদ প্রদান করেছি, তাই আমি নগদ প্রদান জাবেদায় অলওয়েজ নগদান হিসাবকে ক্রেডিট করব, আর ক্রয় হিসাবকে হচ্ছে ডেবিট করব, আর অন্যান্য হিসাবগুলোকে হচ্ছে ডেবিট করব। ওকে, প্রকৃত জাবেদা। যে সকল লেনদেন উপরোক্ত কোনো বইতে লিপিবদ্ধ করা হয় না সেগুলো হচ্ছে প্রকৃত জাবেদা। যেমন ধরো সমাপনী দাখিলা, প্রারম্ভিক দাখিলা, এগুলো হচ্ছে সব প্রকৃত জাবেদার উদাহরণ। এরপরে রয়েছে খতিয়ান। খতিয়ান আমি আগেই বলেছি যে খতিয়ান হচ্ছে এমন একটি হিসাবের বই যেখানে জাবেদায় লিপিবদ্ধকৃত লেনদেন সমূহকে আলাদা আলাদা ভাবে শ্রেণীবিন্যাস করে উপযুক্ত শিরোনামের হিসাবের ছকে স্থায়ীভাবে লিপিবদ্ধ করা হয়। সো এখানে দেখো কি লেখা আছে, জাবেদায় লিপিবদ্ধকৃত লেনদেন সমূহকে আলাদা আলাদা শ্রেণীবিন্যাস করে উপযুক্ত শিরোনাম, মনে করো হচ্ছে নগদান হিসাব তৈরি করা হচ্ছে অথবা দেনাদার হিসাব তৈরি করা হচ্ছে। সো নগদান হিসাবে সেই সকল লেনদেনগুলো আমরা লিপিবদ্ধ করব যেগুলো জাবেদাতে রয়েছে। ওকে, সো জাবেদায় যত ধরনের নগদান হিসাব রয়েছে, হয়তো নগদান হিসাব ডেবিটে আছে অথবা নগদান হিসাব ক্রেডিটে আছে, সবগুলোকে আমরা একসাথে এনে খতিয়ানে লিপিবদ্ধ করব। এরপর নগদান হিসাবের জের বের করব। ওকে, সো এটাই হচ্ছে মূলত খতিয়ান, আর খতিয়ানকে হিসাবের স্থায়ী বই বলা হয়। বন্ধুরা, এখন আমরা দেখবো হচ্ছে হিসাব চক্র। হিসাব চক্র বলতে কি বোঝায়? প্রত্যেকটি ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু চিন্তা করে যে সে ব্যবসা প্রতিষ্ঠান অনন্তকাল যাবত চলতে থাকবে। এখন প্রতিদিনের লেনদেন লিপিবদ্ধ করতে হয়, তারপর হচ্ছে সেই লেনদেন থেকে জাবেদা তৈরি করতে হয়, খতিয়ান তৈরি করতে হয়। এরপর এভাবে চলতে চলতে আর্থিক বিবরণী,
সমূহ তৈরি করতে হয়। তো এইভাবে একটা চক্রাকারে হিসাবকালে হিসাবগুলো হচ্ছে লিপিবদ্ধ করা হয়, ঠিক আছে। তো একটা নির্দিষ্ট হিসাবকালে আমরা কি করি, প্রত্যেকটা হিসাবকে আমরা প্রথমে লিপিবদ্ধ করি, শ্রেণীবদ্ধ করি, এরপর হচ্ছে জাবেদায় খতিয়ানে ট্রান্সফার করি, এরপর আর্থিক বিবরণী তৈরি করি। এভাবে একটা সাইকেল অনুযায়ী কি করতে থাকে, আমার হিসাবটা চলতে থাকে। তো এই যে প্রত্যেকটা স্টেপ রয়েছে, এগুলোই হচ্ছে মূলত হিসাব চক্র। তো এখানে দেখো কি বলা আছে, চলমান ধারণা অনুযায়ী ব্যবসা প্রতিষ্ঠানের কার্যক্রম অনন্তকাল ধরে চলতে থাকবে বলে অনুমান করা হয়। ব্যবসায়ের হিসাব সংরক্ষণের ধারাবাহিক আবর্তনকেই হিসাব চক্র বলে। তার মানে আমরা যে ব্যবসায়ী হিসাবগুলো সংরক্ষণ করি, এটা ধারাবাহিকভাবে চলতে থাকে। হ্যাঁ, যেমন আমরা হচ্ছে আগে খতিয়ান তৈরি করতে পারবো না, আগে হচ্ছে জাবেদা তৈরি করতে হবে, অথবা একদম আমরা শুরুতেই আর্থিক বিবরণী তৈরি করতে পারবো না, আমার শুরুতে হচ্ছে লেনদেন শনাক্ত করতে হবে, তারপর বিশ্লেষণ করতে হবে। সো হিসাবগুলো সংরক্ষণ করার ক্ষেত্রে আমরা যদি ধারাবাহিকতা অনুসরণ করি, তাহলে যেটা হবে সেটাই হচ্ছে মূলত হিসাব চক্র। তো দেখো হিসাব চক্র এখানে দেওয়া আছে। প্রথমত হচ্ছে লেনদেন শনাক্তকরণ, মানে আমরা শনাক্ত করব যে সেটা হচ্ছে লেনদেন নাকি সেটা শুধুমাত্র একটি ঘটনা। আমরা জানি লেনদেন হতে হলে কোন একটি ঘটনাকে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হয় এবং ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন সাধন করতে হয়। তো তখনই সেটাকে আমরা লেনদেন বলবো। এখন আমরা লেনদেন প্রথমত শনাক্ত করব, এরপর ধাপ হচ্ছে লেনদেন বিশ্লেষণ। লেনদেন বিশ্লেষণ বলতে বোঝানো হয়েছে যে আমরা লেনদেনকে ভাগ করব, দুতরফা দাখিলা অনুযায়ী প্রত্যেকটি লেনদেনকে আমরা কি করব, দুইটা পক্ষে বিভক্ত করব, ডেবিট ক্রেডিট করব। সো এটাই মূলত হচ্ছে লেনদেন বিশ্লেষণ। এরপর দেখো জাবেদাভুক্তকরণ। জাবেদাভুক্তকরণ আমরা একটু আগেই জেনেছি। জাবেদা কি? জাবেদা হচ্ছে এমন একটি হিসাবের বই যেখানে তারিখ, তারপর হিসাবের নাম, এরপর হচ্ছে ডেবিট ক্রেডিট, এরকম করে হিসাবগুলোকে শ্রেণীবদ্ধ করা হয়, মানে হচ্ছে সুন্দর করে তারিখের ক্রমানুসারে সাজানো হয়। তো এটাই হচ্ছে মূলত জাবেদা। আর জাবেদাকে হচ্ছে হিসাবের প্রাথমিক বই বলা হয়। এরপর হচ্ছে খতিয়ান। খতিয়ান হলো হিসাবের একটি স্থায়ী বই, যেটা জাবেদা থেকে মূলত নেওয়া হয়। জাবেদায় যে সকল হিসাব রয়েছে সেগুলো আমরা কি করব, আলাদা আলাদা করে শ্রেণীবিন্যাস করে খতিয়ানে লিপিবদ্ধ করব এবং সেই আলাদা আলাদা হিসাবের জের জানতে পারবো। যেমন দেনাদার হিসাবের জের কত, নগদান হিসাবের জের কত, পাওনাদার হিসাবের জের কত, এগুলো হচ্ছে আমরা খতিয়ান স্থানান্তরের মাধ্যমে জানতে পারবো। তো খতিয়ান থেকে আমরা কি জানতে পারলাম, হিসাবের জের গুলো জানতে পারলাম। এখন কথা হচ্ছে এই খতিয়ানে যে জের গুলো জানতে পারলাম, প্রত্যেকটা হিসাবের জের নিয়ে আমরা রেওয়ামিল প্রস্তুত করব। অর্থাৎ প্রত্যেকটা হিসাবের জের নিয়ে আমরা কি করব, রেওয়ামিলের ডেবিট এবং ক্রেডিট সাইডে বসাবো হিসাবের নাম সহ, যাতে আমরা দেখতে পারি যে ডেবিট এবং ক্রেডিট এই দুইটা টাকার পরিমাণ সমান হয়েছে নাকি। যদি ডেবিট এবং ক্রেডিট টাকার পরিমাণ হচ্ছে সমান হয়, তাহলে আমরা বুঝবো যে আমার রেওয়ামিলটা সঠিক হয়েছে, বা হচ্ছে আমার এই যে আমি জাবেদাভুক্ত করেছি, খতিয়ান করেছি, এগুলো সব সঠিক হয়েছে। ওকে, সো রেওয়ামিল কিন্তু কোনো বাধ্যতামূলক ধাপ না, এটা হচ্ছে ঐচ্ছিক। তবু রেওয়ামিলের মাধ্যমে আমরা হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করতে পারি। এরপর হচ্ছে সমন্বয় দাখিলা। সমন্বয় দাখিলা কি? ব্যবসায়ের প্রকৃত আর্থিক অবস্থা নির্ণয়ের ক্ষেত্রে আমরা কিছু দাখিলা দিব, যেমন ধরো অগ্রিম আয় অথবা অগ্রিম ব্যয়, তারপর বকেয়া আয়, বকেয়া ব্যয় বা প্রাপ্য, এই সকল লেনদেনগুলো আমরা কি করব, ব্যবসায়ে প্রকৃত আর্থিক অবস্থা নির্ণয়ের ক্ষেত্রে আমরা এই সকল লেনদেনের জাবেদা দিব, আর সেগুলোই হচ্ছে মূলত সমন্বয় দাখিলা। কার্যপত্র প্রস্তুত। কার্যপত্র প্রস্তুত হচ্ছে এমন একটি স্টেপ যেটা আসলে ঐচ্ছিক, কিন্তু কার্যপত্র মূলত আর্থিক বিবরণী প্রস্তুতকে আরো সহজতর করে দেয়। ঠিক আছে, কার্যপত্রের মধ্যে আমরা বিশদায় বিবরণী জানতে পারি, তারপর হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী সম্পর্কে জানতে পারি। তো কার্যপত্র প্রস্তুত করা হয় মূলত আর্থিক বিবরণীটা যাতে আরো সহজেই তৈরি করা যায় এই জন্য। আর আর্থিক বিবরণী আমরা জানি যে আর্থিক বিবরণীর মধ্যে রয়েছে বিশদায় বিবরণী, যেখান থেকে আমরা লাভ ক্ষতি জানতে পারি। এরপর হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী, যেখান থেকে আমরা আর্থিক অবস্থা সম্পর্কে জানতে পারি। নগদ প্রবাহ বিবরণী, যেখান থেকে আমরা নগদ আন্তঃপ্রবাহ এবং নগদ বহিঃপ্রবাহ সম্পর্কে জানতে পারি। সো এগুলো আমি হচ্ছে ডিটেলসে পরে আলোচনা করব। এরপর রয়েছে সমাপনী দাখিলা। সমাপনী দাখিলা বলতে বোঝানো হয়েছে যে আমরা একটা হিসাবকাল শেষে কয়েকটি হিসাবকে বন্ধ করে দিই। যেমন ধরো আয় ব্যয় হিসাবগুলো, নিট লাভ অথবা নিট ক্ষতি, এই হিসাবগুলো কিন্তু আমরা বন্ধ করে দিই। তাছাড়াও উত্তরণ হিসাবকে আমরা বন্ধ করে দিই। তো যেই হিসাবগুলো একটা হিসাবকাল শেষে বন্ধ করে দেওয়া হয়, সেগুলোই হচ্ছে মূলত সমাপনী দাখিলা। অর্থাৎ যে দাখিলার মাধ্যমে হিসাবগুলো বন্ধ করে দেওয়া হয়, সেগুলোই হচ্ছে মূলত সমাপনী দাখিলা।
এরপর রয়েছে হিসাব পরবর্তী রাওমিল। হিসাব পরবর্তী রাওমিল বলতে বোঝানো হয়েছে যে প্রারম্ভিক জাবেদা, অর্থাৎ একটা প্রতিষ্ঠানের সমাপনী দাখিলা দেওয়ার পর আমরা পরবর্তী বছরের শুরুতে যে দাখিলাগুলো দিব সেগুলোই হচ্ছে হিসাব পরবর্তী রাওমিল বা প্রারম্ভিক দাখিলা। যেমন ধরো আমরা যখন সমাপনী দাখিলার মাধ্যমে আয় ব্যয় তারপর হচ্ছে উত্তোলন হিসাব বন্ধ করে দিব, তখন পরবর্তী বছরের সম্পদ মানে হচ্ছে অ্যাসেট আর হচ্ছে লায়াবিলিটিস এরপর হচ্ছে ইকুইটিস, এই তিনটা জিনিস হচ্ছে থাকবে। তখন আমরা অ্যাসেট লায়াবিলিটিস এবং হচ্ছে যে ওনার্স ইকুইটি রয়েছে সেগুলো দিয়ে আমরা পরবর্তী বছরের শুরুতে প্রারম্ভিক জাবেদা দিব, আর এটাই হচ্ছে মূলত হিসাব পরবর্তী রাওমিল। দেখো এখন লেনদেন শনাক্তকরণ, আমি আগেই বলেছি যে লেনদেন শনাক্তকরণ মানে হচ্ছে সেটা কি লেনদেন না শুধুমাত্র একটি ঘটনা, আমরা এভাবে হচ্ছে আগে শনাক্ত করব। সেই সকল ঘটনাকে আমরা লেনদেন বলবো যেগুলো অর্থের অঙ্কে পরিমাপযোগ্য এবং আর্থিক অবস্থার পরিবর্তন সাধন করে। ধরো ম্যানেজারের মৃত্যু হলো, তাহলে এটা কিন্তু লেনদেন না, কারণ এটা ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন সাধন করছে না। আবার অন্যদিকে যদি বলা হয় যে পণ্য ক্রয় করা হলো 10,000 টাকা, তাহলে এটার ফলে কিন্তু আর্থিক অবস্থার পরিবর্তন সাধন হবে। পণ্য ক্রয় হচ্ছে এক ধরনের ব্যয়, আর এর ফলে ব্যবসা হতে নগদ অর্থ চলে যাবে, সো এইটা হচ্ছে লেনদেন। আর ম্যানেজারের মৃত্যু হলে এটা যেহেতু অর্থের অঙ্কে পরিমাপযোগ্য না এবং আর্থিক অবস্থার পরিবর্তন সাধন করে না, এটা কোনোভাবেই লেনদেন না, এটা শুধুমাত্র একটি ঘটনা। এরপর হচ্ছে লেনদেন বিশ্লেষণ। যেমন এখানে দেখো একটি উদাহরণ দেওয়া আছে, 5,000 টাকার একটি যন্ত্রপাতি কেনা হলো। এখন এই যে 5,000 টাকার যন্ত্রপাতি কেনা হয়েছে, এই লেনদেনকে আমরা কিভাবে বিশ্লেষণ করব? আমরা এই লেনদেনকে আগে দুইটি পক্ষে ভাগ করব। দেখো যন্ত্রপাতি কেনার ফলে আমার প্রতিষ্ঠানে যন্ত্রপাতি বৃদ্ধি পেয়েছে, আর অন্যদিকে আমরা যেহেতু নগদে কিনলাম সুতরাং আমার নগদ যে সম্পদ রয়েছে সেটা হ্রাস পেয়েছে। তো আমার দুইটা হিসাব কি কি, একটা হচ্ছে যন্ত্রপাতি হিসাব, আরেকটা হচ্ছে নগদান হিসাব। তো এভাবেই আমরা লেনদেনগুলোকে বিশ্লেষণ করব। এরপর হচ্ছে জাবেদা ভুক্তকরণ। জাবেদা ভুক্তকরণ মানে হচ্ছে আমরা যে লেনদেন বিশ্লেষণ করলাম সেই লেনদেন বিশ্লেষণ করার পর আমরা তারিখ অনুযায়ী প্রত্যেকটা লেনদেনের ডেবিট ক্রেডিট টাকার অঙ্ক লিখে আমরা যেই হিসাবের ছকে লিপিবদ্ধ করব সেটাকেই বলা হয় জাবেদা ভুক্তকরণ। বিশ্লেষণকৃত হিসাব খাতগুলো দুতরফা দাখিলা অনুসারে প্রযোজ্য হিসাবের প্রাথমিক বইতে ডেবিট এবং ক্রেডিট বিশ্লেষণ করে তারিখের ক্রমানুসারে মানে হচ্ছে 1 তারিখ 2 তারিখ 3 তারিখ এভাবে সিরিয়াল বাই ক্রমানুসারে আমরা কি করব, জাবেদা লিপিবদ্ধ করব। সেইটাকেই বলা হয় জাবেদা ভুক্তকরণ। জাবেদা ভুক্তকরণের পরে কি রয়েছে, খতিয়ানি স্থানান্তর। তো খতিয়ান বলতে যেটা এখানে বোঝানো হয়েছে যে খতিয়ানে আমরা কি করব, একই ধরনের কতগুলো হিসাব আমরা জাবেদা থেকে ট্রান্সফার করে খতিয়ানে নিয়ে আসব। ধরো নগদান হিসাবগুলো আমরা ট্রান্সফার করে খতিয়ানে স্থানান্তর করব এবং সেটার জের বের করব। আবার ধরো প্রাপ্য হিসাব তারপর হচ্ছে পাওনাদার হিসাব, এগুলার জের বের করবো কিভাবে, আমি জাবেদা থেকে সেই হিসাবগুলো ট্রান্সফার করে এনে আমি তারপর জের নির্ধারণ করে ফেলতে পারবো। তো এই ধাপে জাবেদায় লিপিবদ্ধকৃত লেনদেনগুলোকে আলাদা আলাদা হিসাবের শিরোনামে, অর্থাৎ হিসাব শিরোনামগুলো কি কি হতে পারে, নগদান হিসাব হলে হিসাব শিরোনাম হবে নগদান হিসাব। তারপর হচ্ছে যদি দেনাদার হিসাব হয় তাহলে এটাও হচ্ছে আলাদা একটা শিরোনাম। এভাবে আলাদা আলাদা হিসাবের শিরোনামে আমরা কি করব, লিপিবদ্ধ করব। আমার খতিয়ানে কিন্তু দুই ধরনের ছক রয়েছে, একটা হচ্ছে চলমান জের ছক আর একটা হচ্ছে টি ছক, ঠিক আছে। তো এই দুইটা টেবিলের মাধ্যমে বা দুইটা ছকের মাধ্যমে আমরা খতিয়ানে স্থানান্তর করব। প্রতিটি হিসাব খাতের জন্য আলাদা আলাদা খতিয়ান তৈরি করে প্রতিটি হিসাবের নির্দিষ্ট সময়ান্তে উদ্বৃত্ত নির্ণয় করা হয়। এরপর রয়েছে রাওমিল প্রস্তুতকরণ। রাওমিল প্রস্তুতকরণ মূলত একটি ঐচ্ছিক ধাপ, এটা তৈরি করা হচ্ছে বাধ্যতামূলক না, কিন্তু রাওমিল তৈরি করলে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা যায়। অর্থাৎ লেনদেন সময় আমি যথাযথভাবে জাবেদায় ভুক্ত করেছি নাকি, তারপর খতিয়ানি স্থানান্তর করেছি নাকি, এরপর রাওমিলে আমরা দেখতে পারবো যে সেই গাণিতিক শুদ্ধতাটা কতটুকু রয়েছে। অর্থাৎ আমি রাওমিলে কি করব, ডেবিট টাকা সমূহ এক পাশে লিখবো আর অন্যদিকে হচ্ছে ক্রেডিট টাকা সমূহ লিখবো। তো এরপর ডেবিট টাকা আর ক্রেডিট টাকা আমি দেখবো যে দুইটা সমান সমান হয় কিনা। তো এভাবেই আমি রাওমিল প্রস্তুতের মাধ্যমে গাণিতিক শুদ্ধতা যাচাই করব। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে রাওমিল মূলত এই যে খতিয়ানের জের পাচ্ছি না, এই খতিয়ানের জের গুলো নিয়ে আমরা হচ্ছে রাওমিল প্রস্তুত করব। আর যেই খতিয়ানের জের নিয়ে আমরা কাজ করব সেই হিসাবের নাম লিখবো। যেমন নগদান হিসাবের জের মনে করো এখানে আছে 20,000 টাকা, ওকে। তো নগদান হিসাবে আমরা জানি সবসময় ডেবিট জের হয়, তো আমরা রাওমিলে কি করব, ডেবিট পাশে
20,000 টাকা লিখবো, আর হিসাবের নাম লিখবো হচ্ছে নগদান হিসাব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর যাব হচ্ছে সমন্বয় দাখিলা। ব্যবসায়ের প্রকৃত আর্থিক অবস্থা নির্ণয়ের জন্য সংশ্লিষ্ট হিসাবকালের প্রাপ্য আয়, বকেয়া, অগ্রিম খরচ, অনুপার্জিত আয় এগুলো নিয়ে আমরা কি করব, সমন্বয় দাখিলা প্রদান করব। বন্ধুরা, আমি আরো সহজভাবে বলছি, সমন্বয় দাখিলা হচ্ছে সেই দাখিলাগুলো যেগুলো আমরা নরমালি হচ্ছে লিখতে ভুলে যাই বা জাবেদাভুক্ত করতে আমরা তখন ভুলে যাই। এগুলো এমন এক ধরনের লেনদেন, যেমন ধরো অগ্রিম আয় অথবা অগ্রিম ব্যয়, এগুলো আমি কিন্তু ওই যে নির্দিষ্ট হিসাবকালটা রয়েছে সেই নির্দিষ্ট হিসাবকালে লিখতে ভুলে যাই। তখন আমি কি করব, আর্থিক অবস্থা যাতে আমি সুষ্ঠুভাবে নিরূপণ করতে পারি, সেজন্য আমি পূর্বের বছরে গিয়ে দেখবো যে আমার অগ্রিম কোনো আয় ছিল নাকি অথবা অগ্রিম কোনো ব্যয় ছিল নাকি। তো এগুলো দেখার মাধ্যমে আমরা পরবর্তীতে মানে হচ্ছে চলতি হিসাবে এসে আমরা সেগুলো সমন্বয় করব। এখন একটা উদাহরণ দেই, ধরো এখন হচ্ছে 2021 সাল, ওকে, আর 2020 সালে আমি অগ্রিম দিয়ে রেখেছি 20,000 টাকা 2021 সালের জন্য, ওকে। তো কি করেছি, 2020 সালে আমি মনে করো ভাড়া প্রদান করে ফেলেছি 2021 সালের জন্য। তো এটা কিন্তু অগ্রিম ব্যয় আমার জন্য, তাই না? কারণ ভাড়া একটা খরচ, তো আমি যে খরচটা অগ্রিম প্রদান করে দিয়েছি 2021 সালের জন্য, এটা কিন্তু আমার অ্যাকচুয়ালি অগ্রিম একটা খরচ। তো পরবর্তীতে যখন 2021 সাল আসবে তখন কিন্তু আমার সেই ভাড়াটা দেওয়া লাগবে না, তাই না? তখন আমি শুধুমাত্র ওই যে আগের বছরে যে কত মাসের ভাড়া দেওয়া আছে সেগুলো আমি 2021 সালে এসে কাটতে থাকবো। মানে তখন আমি কি করব, আমি অগ্রিম খরচগুলোকে খরচে রূপান্তরিত করব, ওকে। সো 20,000 টাকা, এখানে ধরো 20,000 টাকা হচ্ছে 10 মাসের জন্য দেওয়া আছে। তো আমি প্রতি মাসে কয় টাকা করে কাটবো, 20,000 ডিভাইডেড বাই 10, সেখানে কত টাকা আসে, 2,000। তো আমি প্রতি মাসে 2,000 টাকা অগ্রিম ভাড়া খরচকে আমি ভাড়া খরচে রূপান্তর করে ফেলবো। তো এটাই হচ্ছে মূলত সমন্বয় দাখিলা। সমন্বয় দাখিলা সেই সকল হিসাবগুলোকেই লিপিবদ্ধ করা হয় যেগুলো মূলত অগ্রিম দেওয়া হয়েছে অথবা বকেয়া রয়েছে, এরকম হিসাবগুলো আমরা সমন্বয় দাখিলার মাধ্যমে লিপিবদ্ধ করব। এরপর রয়েছে কার্যপত্র প্রস্তুত। কার্যপত্র হিসাব চক্রের একটি ঐচ্ছিক ধাপ, অর্থাৎ এটি বাধ্যতামূলক নয়, কিন্তু আমরা যদি আর্থিক বিবরণীগুলো তৈরি করি, যেমন বিশদায় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, তো তখন কিন্তু আমার এই কার্যপত্রটা অনেক কাজে দিবে। সেখানে বলা হয়েছে যে আর্থিক বিবরণী প্রস্তুত সহজতর করার উদ্দেশ্যে ঐচ্ছিক কাজ হিসেবে বহুঘর বিশিষ্ট একটি বিবরণী প্রস্তুত করা হয়, যাকে কার্যপত্র বলা হয়। বহুঘর বলা হয়েছে কারণ কার্যপত্রে কিন্তু অনেক ঘর থাকে। কার্যপত্র 8 ঘোড়া হতে পারে, 10 ঘোড়া হতে পারে অথবা 12 ঘোড়াও হতে পারে। কার্যপত্রের মাধ্যমে আমরা জানতে পারি যে বিশদায় বিবরণী কত, মানে হচ্ছে বিশদায় বিবরণীতে লাভ লোকসানের পরিমাণ কত, আবার আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদের পরিমাণ কত বা দায়ের পরিমাণ কত, এগুলো আমরা কার্যপত্র প্রস্তুতের মাধ্যমে জানতে পারি। সো পরবর্তীতে আমরা যখন আর্থিক বিবরণী সমূহ প্রস্তুত করব তখন আমার জন্য আরো ইজি হয়ে যাবে। এরপর কি রয়েছে, আর্থিক বিবরণী প্রস্তুত। আর্থিক বিবরণী প্রস্তুতের মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানের লাভ ক্ষতি, সম্পদ, দায়, মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করা হয়। এখন লাভ ক্ষতির পরিমাণ কিসের মাধ্যমে নির্ণয় করা হয়, বিশদায় বিবরণীর মাধ্যমে। আর এই সম্পদ, দায়, মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করা হয় আর্থিক অবস্থার বিবরণীর মাধ্যমে। তো এগুলো কিন্তু আর্থিক বিবরণীর এক একটি অংশ, তাই না? আবার যখন আমরা নগদ প্রবাহ বিবরণী তৈরি করব তখন আমরা জানতে পারবো যে আমার প্রতিষ্ঠানে নগদ আন্তঃপ্রবাহ কত, আবার নগদ বহিঃপ্রবাহ কত, ঠিক আছে? তো আর্থিক বিবরণী প্রস্তুত হচ্ছে হিসাব চক্রের একটি খুবই গুরুত্বপূর্ণ একটি ধাপ। কেননা আমরা আর্থিক বিবরণীগুলোকে কি করি, হিসাব তথ্যের যে ব্যবহারকারী রয়েছে, অভ্যন্তরীণ ব্যবহারকারী অথবা বাহ্যিক ব্যবহারকারী, তাদেরকে আমরা এই আর্থিক বিবরণী শো করি, যাতে তারা আমার ব্যবসায় লাভ লোকসান, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব এবং প্রভৃতি ইনফরমেশন সম্পর্কে জানতে পারে। এরপর হচ্ছে সমাপনী দাখিলা। সমাপনী দাখিলা কেন প্রদান করা হয়? আমরা জানি ব্যবসা প্রতিষ্ঠান একটি নির্দিষ্ট সময়কাল পর্যন্ত চলতে থাকবে। আবার প্রত্যেকটি ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব কাল রয়েছে, মানে একটা নির্দিষ্ট সময় শেষে ব্যবসা প্রতিষ্ঠানগুলো কি করে, তাদের নির্দিষ্ট হিসাবগুলো নির্ণয় করে, ঠিক আছে? যে তাদের প্রতিষ্ঠানের লাভ ক্ষতি কত, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব কত, এগুলো একটি নির্দিষ্ট সময় পর পর বের করে। সেগুলো বের করার পর সমাপনী দাখিলার মাধ্যমে কিছু কিছু হিসাব বন্ধ করা হয়।
সেগুলো কি কি? এই যে মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়গুলো আমরা সমাপনী দাখিলার মাধ্যমে বছরান্তে বা একটি হিসাবকাল শেষে বন্ধ করে দিব। আবার উত্তোলন হিসাবও কিন্তু আমরা সমাপনী দাখিলার মাধ্যমে বন্ধ করে দিব। সো 1 বছরের আয় ব্যয় পরবর্তী হিসাব বছরে যাবে না, তাই সমাপনী দাখিলার প্রয়োজন হয়। এবং হিসাব চক্রের শেষ ধাপ হচ্ছে হিসাব পরবর্তী রেওয়ামিল বা প্রারম্ভিক জাবেদা। আমরা সমাপনী দাখিলার মাধ্যমে কি করি? মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়গুলো বন্ধ করে দিই, সাথে উত্তোলন হিসাবও হচ্ছে বন্ধ করে দিই। আর প্রারম্ভিক জাবেদা তাহলে কি থাকে? যে মূলধন জাতীয় আয় ব্যয় যেমন সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, এগুলো আমরা কি করি? প্রারম্ভিক জাবেদায় দিয়ে থাকি। দেখো, সমাপনী দাখিলা প্রদানের মাধ্যমে ব্যবসার আয় ব্যয় উত্তোলন হিসাব বন্ধ হয়ে যায়। অবশিষ্ট সম্পদ, দায় ও মালিকানা সত্ত্ব হিসাবের জের নিয়ে পরবর্তী হিসাব বছর শুরু করা হয়। এর জন্য হিসাব পরবর্তী রেওয়ামিল বা প্রারম্ভিক জাবেদা প্রস্তুত করা হয়। ওকে, তো এখন দেখো, সমাপনী দাখিলার আরেকটি ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আমরা মুনাফা জাতীয় আয়গুলোকে সবসময় কি করি? ক্রেডিট করি, তাই না? তো যখন সমাপনী দাখিলা দিব তখন আমরা মুনাফা জাতীয় আয়গুলোকে ক্রেডিট করব না, আমরা ডেবিট করে দিব। তখন কি হবে? ক্রেডিটের টাকাগুলো ডেবিটের সাথে প্লাস মাইনাস হয়ে জিরো হয়ে যাবে। আবার মুনাফা জাতীয় ব্যয়গুলোকে আমরা নরমালি ডেবিট করি, কিন্তু সমাপনী দাখিলা বন্ধ করার ক্ষেত্রে আমরা ডেবিট করব না, আমরা করব কি? ক্রেডিট। তাহলে আমি ওই মুনাফা জাতীয় ব্যয়গুলোর হিসাব বন্ধ করে দিতে পারবো। আর প্রারম্ভিক জাবেদা এটা হচ্ছে নরমাল জাবেদা, যেমন সম্পদ, দায়, সম্পদ হচ্ছে কি ডেবিট পাশে হবে, দায় ক্রেডিট পাশে হবে, মালিকানা সত্ত্ব ক্রেডিট পাশে হবে। সো প্রারম্ভিক জাবেদাতে কোনো উল্টা দাখিলা দিতে হবে না। প্রারম্ভিক জাবেদা নরমালি সম্পদগুলোকে আমরা, অবশিষ্ট যে সম্পদগুলো রয়েছে সমাপনী দাখিলা দেওয়ার পর সেগুলোকে ডেবিট করব, দায়গুলোকে ক্রেডিট করব, মালিকানা সত্ত্বকে ক্রেডিট করব। ওকে, সো এর জন্য হিসাব পরবর্তী রেওয়ামিল বা প্রারম্ভিক জাবেদা প্রস্তুত করা খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আজকে আমরা জানলাম যে হিসাবের বই কয়টি এবং কি কি, এবং হিসাব চক্র হচ্ছে কি কি। আর হিসাব চক্রের উপাদানগুলো মোট হচ্ছে 10টি। ঠিক আছে, এটা কিন্তু বহু নির্বাচনী প্রশ্ন আসতে পারে যে হিসাব চক্রে মোট কয়টি ধাপ রয়েছে, অথবা মোট কয়টি ধাপ নিয়ে হিসাব চক্র গঠিত। এখানে হচ্ছে 10টি ধাপ। আর প্রথম ধাপটি হচ্ছে লেনদেন শনাক্তকরণ, এবং পরের ধাপ হচ্ছে লেনদেন বিশ্লেষণকরণ, আর লাস্টের যে ধাপটা রয়েছে সেইটা হচ্ছে হিসাব পরবর্তী রেওয়ামিল বা প্রারম্ভিক জাবেদা। আবার এমন ধরনেরও বহু নির্বাচনী প্রশ্ন আসতে পারে যে ধরো সমাপনী দাখিলা এটা হিসাব চক্রের কততম ধাপ, বা আর্থিক বিবরণী প্রস্তুত এটা হিসাব চক্রের কততম ধাপ। এভাবে কিন্তু তোমার হিসাব চক্র থেকে এমসিকিউ আসতে পারে। সো এটা কিন্তু তোমার সিলেবাসের একটি খুবই গুরুত্বপূর্ণ অংশ। তো বন্ধুরা, আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি।